আহা, আমার সাধের চাল কুমড়ার গাছ আজকে কত বড় হয়ে গেছে। কত চাল কুমড়া হয়েছে আমার গাছে। গ্রামের লোকের নজর লেগে যাওয়ার আগেই চাল কুমড়োগুলো তুলে বাজারে বিক্রি করে দিতে হবে, না হলে হবে না। তা বলি, গ্রামের লোক তোমার চাল কুমড়োর দিকে নজর দিয়ে বসে আছে নাকি? কি ব্যাপার নগেন, তোমার এখানে কিসের দরকার? এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমার কথা শুনতে পেলাম, তাই জন্যই তোমার মুখোমুখি এলাম। বলি, আমি এই রাস্তা দিয়ে তো প্রতিদিন যাই, তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমি তোমার চাল কুমড়োর দিকে নজর দিই? আমি তোমার কথা বলেছি কি? তুমি শুধু শুধু সকাল বেলায় আমার সাথে ঝগড়া করতে আসছো কেন? একদম মুখ সামলে কথা বলবে বলে দিলাম। আমি সকাল বেলায় তোর সাথে ঝগড়া করতে এসেছি, হ্যাঁ? নাকি তুই রাস্তা দিয়ে লোক দেখলে উল্টো পাল্টা কথা শোনাচ্ছিস? আমি কাউকে কোনো উল্টো পাল্টা কথা বলিনি। তুই কোন সাহসে নিজের ঘরের পাশে এরকম চাল কুমড়োর বাগিচা করেছিস? তাতে তোমার কি আসে যায়? চাল কুমড়োর বাগিচা আবার কাউকে বলে করতে হবে নাকি? এই গ্রামে থাকতে গেলে অবিনাশ বাবুকে বলে তার সমস্ত কাজ করতে হবে, না হলে আমি এসে এই চাল কুমড়ো গাছ সব কেটে ফেলে দিয়ে চলে যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। এ তুমি কি বলছো? তুমি আমাকে ভয় দেখাচ্ছ? হ্যাঁ, ভয় দেখাচ্ছি, বেশ করেছি, ভয় দেখাচ্ছি। আরে এখনো পর্যন্ত নগেন এসে পৌঁছালো না। এদিকে আমার মেয়েটা আসবার কথা আছে। এক্ষুনি যদি চলে আসে তাহলে তো আমাকে খেয়ে ফেলবে। নগেন এলে আমি একটা রিক্সা নিয়ে তাকে যেতে বলতাম মেয়েটাকে নিয়ে আসবার জন্য, কিন্তু বাবা, এসব কি? শহর থেকে এসে দেখছি ভুল করলাম আমি। আরে কল্যাণী মা, আয় আয় আয়, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম এতক্ষণ। বলেই শুধু অপেক্ষা না করে যদি একটু এগিয়ে যেতে তাহলে তো আমার সুবিধা হতো। এতদূর তো আমাকে হেঁটে হেঁটে আসতে হতো না। দেখ না মা, আমার কাজের লোকটা এখনো এসে পৌঁছায়নি, ওকে তো আমি পাঠাতাম। থাক, বুঝে গেছি এখানে আমার কোনো গুরুত্ব নেই। শহর থেকে না এলেই বরং ভালো হতো। কলেজের ছুটি পড়েছিল, ছুটিটা বরং ওখানে কাটালেই ভালো হতো। আরে না মা, ও কথা বলিস না। আজকে আসুক নগেন, আমি ওর আজকে 12টা বাজাচ্ছি। থাক, আমার জন্য আর কাউকে কথা শোনাতে হবে না। এরপর আমি আর কোনোদিন এখানে আসবো না। আয় আয় মা, রাগ করিস না, তোকে আমি ঠান্ডা ঠান্ডা শরবত করে খাওয়াতে বলছি। গ্রামটাকে যেমন রেখে গিয়েছিলাম এখনো তেমনই আছে, কোনো কিছুই যেন পরিবর্তন নেই। তোমরা যে কি করো এই গ্রামে থেকে আমি কিছুই বুঝতে পারি না। ঠিকই বলেছিস মা, লোকগুলো সব অকর্মণ্য হয়ে গেছে, সব কটাকে শাস্তি দিতে হবে, আমিও দেখে নেব। আমাদের হোটেলে আর তেমন লোক আসছে না গো। কি ব্যাপার বলো দেখি? আমাদের কি খাবার তাদের পছন্দ হচ্ছে না? আমারও সেটাই মনে হচ্ছে, কিন্তু আমরা তো দিন দিন আমাদের রান্না আরো উন্নত করে যাচ্ছি, কিন্তু ওদের পছন্দ না হওয়ার কারণটা কি সেটাই তো এখনো বুঝতে পারছি না। নিশ্চয়ই আমাদের কোথাও ভুল হচ্ছে, না হলে আমাদের হোটেলে এক সময় যেখানে লোক ভর্তি হয়ে যেত সেই জায়গায় একটা লোক আসছে না কেন? বলি, ও লতা, কি করছো? বসে আছো নাকি? হ্যাঁ গো দিদি, বসে আছি, কি আর করব। সেটা তো দেখতেই পাচ্ছি, এতগুলো টাকা দিয়ে হোটেল তৈরি করলে এখন তো সেই হোটেলে কোনো মানুষই খেতে আসছে না। সবই আমাদের পোড়া কপাল বৌদি। আমরা তো মানুষের ভালো করবার জন্যই হোটেলটা করেছিলাম, কিন্তু উল্টে কি সব যে হয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। প্রয়োজনের বেশি লোভ করতে গেলে এরকমই ভুগতে হয়। সে কি কথা বলছো? আমরা আবার প্রয়োজনের বেশি লোভ কোথায় করতে গেলাম? আমি তোমার বউকে তখনই বারণ করেছিলাম এরকম হোটেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, কিন্তু তোমার বউ তো আমার কোনো কথা শোনেনি। আমরা নিজেরা কাজ করে খাচ্ছি, আমাদের স্ত্রী যা সিদ্ধান্ত নিয়েছে সম্পূর্ণ সঠিক। বেশ বেশ, তোমরা যখন সঠিক সিদ্ধান্তই নিয়েছো তখন তো আমার আর কিছুই বলবার নেই।
তোমরা থাকো, তোমাদের ফাঁকা হোটেল নিয়ে বসে থাকো। আমি বাবু চললাম, শুধু শুধু তোমাদের সাথে কথা বাড়িয়ে কোনো লাভ নেই। কি গো ঠাকুমা, কেমন আছো? আমাকে ডেকে পাঠিয়েছিলে, কিন্তু আমি তোমার সাথে কালকে দেখা করতে পারিনি। কেন রে, কালকে কোথাও গিয়েছিলিস নাকি? আসলে তুমি তো জানো আমি এখনো কাজকর্ম কিছু করি না, তাই জন্য শহরে একটা কাজ খুঁজতে গেছিলাম। তা কোনো কি কাজ পেলি বাবা? না গো ঠাকুমা, ভাগ্যটা এতটাই খারাপ, কোনো কাজ পেয়ে উঠলাম না। তা তুমি আমাকে কি জন্য ডেকেছিলে বললে না তো? তুই তো দেখতেই পাচ্ছিস বাবা, আমার ঘরের পাশে আমি কি সুন্দর আমার চাল কুমড়ো করে উৎপন্ন করেছি। আর কি বলবো বল, ভাবছিলাম তোকে দিয়ে বাজারে কয়েকটা চাল কুমড়া বিক্রি করাবো। আমি তো আর একা একাই সব কাজ পারবো না। হ্যাঁ, ঠিকই বলেছ। তাহলে কালকে থেকে আমি বরং চাল কুমড়ো বিক্রি করতে শুরু করে দিই, অন্তত আমার একটা কাজ হবে। না রে বাবা, সে মনে হচ্ছে আর হবে না। এবার মনে হচ্ছে আমার সমস্ত চাল কুমড়োগুলো নষ্ট হয়ে যাবে। কেন, সমস্ত চাল কুমড়ো নষ্ট হয়ে যাবে কেন? আজকে নগেন এসে আমাকে হুমকি দিয়ে গেছে, কয়েকদিনের মধ্যে নাকি আমার সমস্ত চাল কুমড়া নষ্ট করে দেবে। হঠাৎ এরকম হুমকি কেন? তুমি কিছু করেছিলে নাকি? আমি আর কি করব, আমার দোষ শুধু একটাই, আমি নাকি অবিনাশ বাবুকে না বলে এই কুমড়ো উৎপন্ন করেছি। তার জন্য একেবারে তোমার চাল কুমড়ো নষ্ট করে দিয়ে চলে যাবে? সেরকমই হুমকি দিয়েছে, এখন জানি না কি হবে। তাহলে যদি চাল কুমড়ো বিক্রি করতে চাই, তাহলে আরো রাগ হবে তোমার উপর। তার থেকে আমাকে কিছু একটা ভাবতে হবে। আমাকে আজকের দিনটা সময় দাও, তারপর আমি তোমাকে জানাচ্ছি। তুই কিছু একটা কর বাবা, না হলে যে আমি এই চিন্তা আর মাথায় নিতে পারছি না। তোর কোনো আক্কেল জ্ঞান নেই নগেন? তোকে আমি আজকে তাড়াতাড়ি আসতে বলেছিলাম, কিন্তু তোর এত দেরি হলো কেন? আমি বুঝতে পেরেছি বাবু, আমার ভুল আছে, কিন্তু কি আর করবো বলুন বাবু। তোর জন্য আমার মেয়েটা গ্রামে এসে আমার গ্রামের বদনাম করলো, বললো গ্রামের লোকেরা ভালো না। এগুলোকে মেনে নেওয়া যায়? কথাটা দিদিমণি ভুল বলেনি, সত্যি গ্রামের লোকেদের মনোভাব প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছে। আজকে তো আমার সেই কারণেই দেরি হয়ে গেল। কি হয়েছিল সেটা বলতে হবে তো। আপনাকে কি আর বলবো, আপনার কাছে কাজ করি বলে অনেকের আবার সহ্য হয় না, তো তাই জন্য এই রাস্তায় দেখা হলে বিভিন্ন রকম কথা বলে। আমি সেরকমই একজনকার সাথে আজকে ঝগড়া শুরু করে দিয়েছিলাম আর কি। তাই নাকি? শেষে কি হলো? ওসব কথা বাদ দিন, তবে যার সাথে ঝগড়া হয়েছে তাকে আমি দেখে নেবো। আপনার নামে বাজে বাজে কথা শোনাচ্ছিল আমার কাছে। না নগেন, কিছু একটা করতে হবে। আমার মেয়েটা এসে থেকে রেগে আছে, পরে রাগ ভাঙাতে হবে আমাকে। সব কিছু আমার জন্য হলো বাবু, দূর দূর দূর, আজকে দিনটাই যেন খারাপ। ধুর, এখানে থাকতে যেন বিরক্ত লাগছে, কিছুই নেই এখানে, শুধু শুধু এই গ্রামে এসে আমার সময়টাই নষ্ট হলো। কি ব্যাপার দিদিমণি, কিছু কি খুঁজে বেড়াচ্ছেন আপনি? বলছি, আপনাদের এই গ্রামে কি কিছুই নেই? মানে দরকারের প্রয়োজনীয় জিনিসপত্র কোথাও তো পাওয়া যায় না। পাওয়া যাবে না কেন দিদিমণি? আপনি বলুন না আপনি কি চান, আমি সব এখন এনে দিচ্ছি। আমি ফুচকা খেতে চাইছিলাম, এই বিকেলবেলা ফুচকা খেতে আমার ভালো লাগে। এখানে কোথাও ফুচকা পাওয়া যাবে? না, সেটা তো পাওয়া যাবে না দিদিমণি, আমাদের বাজারে ফুচকা পাওয়া যায় না। তাহলে আর কি, শুধু শুধু দাঁড়িয়ে এখানে আমার সময়টা নষ্ট। তেলে ভাজা পাওয়া যায়, আপনি সেটা একবার খেয়ে দেখতে পারেন। কোনো তেলে ভাজা খাবার আমার প্রয়োজন নেই, আমার তেল জাতীয় জিনিস খেতে ভালো লাগে না। সত্যিই তো, এই কথাটা আমার এতদিন মনে হয়নি কেন? আমাদের বাজারে ফুচকা বিক্রি কেউ করে না। আমি যদি ফুচকা বিক্রি করতাম তাহলে তো আমার লাভ হতো। যাই, আমার এখন এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই। হ্যাঁ দিদিমণি, আপনি এখন বাড়ি যান, তবে আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনাকে ফুচকা খাইয়েই ছাড়বো। আপনি একটু অপেক্ষা করুন।
দেখি তুমি কেমন আমাকে ফুচকা খাওয়াও। কোথায় বুড়ি, কোথায় গেলে? তোমার সাথে দরকারি একটা কথা আছে, তাড়াতাড়ি এসো এখানে। নগেন, তুই আবার এসেছিস এখানে? তোর কি চাই বলতো? আমাকে জ্বালাতন করে তুই কি পাচ্ছিস? তোমাকে জ্বালাতন করতে আসিনি, আমি এসেছি অবিনাশ বাবুর আদেশ পালন করতে। আদেশ পালন করা হয়ে গেলে আমি চলে যাব। অবিনাশ বাবু আবার কি আদেশ দিয়েছেন? তোমার এই চাল কুমড়োগুলো সবকটা তুলে নিয়ে চলে যেতে বলেছেন। না না, আমি বিশ্বাস করি না। অবিনাশ বাবু এরকম আদেশ দিতে পারেন না। তোমার বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু আসে যায় না, আমি যেটা সত্যি সেটা বলেছি। এখন তোমার ব্যাপার, তুমি কি করবে? কিন্তু চাল কুমড়োগুলো তোমাদেরকে দেওয়া যাবে না এখন। চাল কুমড়োগুলোকে নিয়ে আমি কাজ করব। চাল কুমড়ো নিয়ে কাজ করবি, কিন্তু কি কাজ করবি? সেটা আগে থেকে বলা যাবে না। আগে কাজটা শুরু করি, তারপর সবাই ঠিক জানতে পারবে। নাটক করবার জায়গা পাস নিয়ে দেখি তুই কি কাজ করিস, তারপর আমি নিজে এসে সমস্ত চাল কুমড়ো নষ্ট করে দিয়ে চলে যাব। খবরদার বলে দিলাম, যদি নিজের সম্মান বজায় রাখতে চাও তাহলে কোনো মতে এই চাল কুমড়োর দিকে হাত বাড়াবে না। তুই কে রে? তোর কথা আমাকে শুনে চলতে হবে নাকি? তোর মতো অনেক আমার দেখা আছে। তুই এখান থেকে চলে যা না, আমাদেরকে শুধু শুধু বিরক্ত করিস না। ঠিক আছে, আজকে যাচ্ছি, তবে আমি আবার আসবো, তখন ভয়ঙ্কর খেলা খেলে দেব আমি। ধুর, আজকের দিনটা থেকে আমি কালকে শহরে চলে যাব। এখানে আমার খুব বিরক্ত লাগছে। তবে যাই বলিস না, গ্রামের মতো পরিষ্কার বাতাস কিন্তু তুই কোথাও পাবি না। শুধু পরিষ্কার বাতাস খেলেই হবে? আরো কিছু খেয়ে বাঁচতে হবে তো, নাকি তোমরা এখানে সব না খেয়ে থাকো? এই যে বাবু, গরুর দুধ নিয়ে চলে এসেছি, দুধটা নিয়ে নিন। এই তো নীলিমা চলে এসেছে, ওর হাতে দেখ একদম খাঁটি গরুর দুধ, একবার খেয়ে দেখবি নাকি? হ্যাঁ দিদিমণি, একবার খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। কতদিন আমি পকোড়া মোগলাই খাইনি, আর তুমি আমাকে দুধ খেতে বলছো বাবা? আরে ওসব ছাইপাশ খেয়ে নিজের শরীর খারাপ করবার থেকে খাঁটি দুধ খেয়ে বরং নিজের স্বাস্থ্য ভালো রাখ মা, পরে এর উপকারিতা বুঝতে পারবি। তোমরাই খাও, আমি না খেয়েই ঠিক আছি। যত সব, আমার একদম ভালো লাগে না। দিদিমণি দেখছি খুব রেগে আছেন, কি হয়েছে বাবু? গ্রামে এসে ওর মন ভরছে না। আসলে শহরে বাস করে এমন অভ্যস্ত হয়ে গেছে যে গ্রামে থাকতে আর ভালো লাগে না ওর। হ্যাঁ, সেটাই হয়। আমারও এক পরিচিত ছিল, একবার শহরে যাওয়ার পর আর গ্রামে আসতে চায় না, কেন কে জানে। তোমাদের এই গন্ড গ্রামে কোনো খাবার দাবার ভালো করে পাওয়া যায় না, আর সুযোগ সুবিধার কথা তো ছেড়েই দিলাম। তাই জন্যই কেউ শহর ছেড়ে আর এখানে আসতে চায় না। তা আপনি ঠিকই বলেছেন দিদিমণি, আর বেশি কথা বললে দিদিমণি রেগে যাবে আবার। বাবু, আমি তাহলে এলাম, কেমন? না লতা, না, এভাবে প্রতিদিন খাবার দাবার নষ্ট করবার কোনো মানে হয় না। প্রত্যেকদিন আমরা এখানে এসে বসে থাকছি আর খাবারগুলো নষ্ট হচ্ছে। নীলিমাদি কালকে ঠিক কথাই বলল, আমাদের এই ব্যবসা মনে হচ্ছে এবার তুলে দিতে হবে। আর তাছাড়া আমাদের কোনো উপায় নেই। কিন্তু যদি আমরা আমাদের এই হোটেল তুলে দিই তাহলে কি হবে বলো দেখি? আসল কথা হলো, এই হোটেলে ভাত খেয়ে খেয়ে লোকের খেতে ইচ্ছা করে না। আমাদের নিজেদের পরিবর্তন করার দরকার ছিল, কিন্তু আমরা সময় মতো তা করিনি। ফুচকা খেয়ে যান, ফুচকা খেয়ে যান, একদম দারুণ স্বাদের ফুচকা, একবার খেলে এর স্বাদ সারা জীবন মনে রাখবেন। আরে পলাশ এখানে ফুচকা নিয়ে বসছে। আমিও তো সেটাই দেখছি, আমাদের গ্রামে ফুচকার কোনো দোকান ছিল না। চলো তো একবার ওর সাথে গিয়ে কথা বলে আসি।
আরে ভাই পলাশ যে, তা ফুচকার দোকান করে বসলে যে? হ্যাঁ কাকা, সে অনেক কাহিনী, সব তোমাকে বলবো, হ্যাঁ ধীরে ধীরে। তোমাকে দেখেও ভালো লাগছে যে তুমি একটা ফুচকার দোকান খুলে অবশেষে বসলে। হ্যাঁ কাকিমা, আমি এমনিতেই কোনো কাজকর্ম পাচ্ছিলাম না, দোকান খুলে বসলে বরং আমার কাজের অন্তত অভাব হবে না। সে তো বটেই, এবার দেখো লোকজন নিশ্চয়ই আসবে দোকানে। চলুন তো বাবু, আপনি একবার ওদিকে ধমক না দিলে হবে না। ওরা নিজেদেরকে বীর পালোয়ান ভাবে বসে আছে। আরে না না নগেন, চলো আমরা গোপালের হোটেলে একবার যাব। ওই হোটেলে গিয়ে আবার কি করবেন? ওখানে তো কিছুই ভালো মতো পাওয়া যাচ্ছে না। আরে না না শোন, আমি ওখানে গিয়ে ওদেরকে হোটেলে ফুচকা তৈরি করতে বলে আসবো, অন্তত কিছুদিনের জন্য। হোটেলে ফুচকা? এটা আবার কেমন কথা বাবু? তাছাড়া আর আমার মেয়েটাকে আটকে রাখতে পারবো না কিছুদিন, আবার শহরে চলে যাবে, অন্তত পক্ষে আর কিছুদিন থাকলে আমার মনটা ভালো থাকতো। দিদিমণির এই গ্রামে এসে একদমই যে ভালো লাগছে না, আমি সেটা বুঝতে পারছি। আরে বই তো ফুচকার দোকান, কে যেন বসে আছে ফুচকার দোকান করে মনে হচ্ছে। আরে আগে তো এই দোকান ছিল না, চলুন তো একবার দেখে আসি। থাক থাক, এখন আর যাব না, অনেক লোকজন আছে, শুধু শুধু ওখানে গিয়ে লাভ নেই, লোকজনের সামনে আমাদের কথা বলা যাবে না। আমরা বরং বাড়ি ফিরে গিয়ে মামুনিকে বলি যেখানে একটা ফুচকার দোকান হয়েছে। কিন্তু আমাকে তো জানতেই হবে, হঠাৎ করে রাতারাতি এখানে ফুচকার দোকান কে করলো? চলো নগেন, এখান থেকে আমরা চলে যাই, শুধু শুধু এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, ওদিকে মামুনি কি করছে কে জানে। এই যে মহাপুরুষ, তুমি যে কালকে আমাকে বললে আজকের মধ্যে ফুচকা খাওয়াবে, তা শুনলাম নাকি বাজারে একটা ফুচকার দোকান বসেছে। আমাকে নিয়ে যেতে পারবে সেখানে? আমি তো সেই কারণেই আপনার কাছে যাচ্ছি দিদিমণি, ভাবলাম আপনাকে বাড়িতে গিয়ে একবার ডেকে আনি। তাই নাকি? তাহলে তোমার কথার দাম আছে বলতে হবে। তুমি তাহলে আমার কথা মনে রেখেছো? রেখেছি তো বটেই, আমি যখন কথা দিয়েছি তখন কথা রাখি। তা কোথায় সেই ফুচকার দোকান? একটা ব্যাপার হয়েছে দিদিমণি, আজকে ফুচকার দোকানের সব ফুচকা বিক্রি হয়ে গেছিল, কিন্তু আমি আপনার জন্য কয়েকটা ফুচকা রেখে দিয়েছিলাম। বাবা, ফুচকার দোকান বসতে না বসতে ফুচকা শেষ? তাহলে আর বলছি কি, আদতে ফুচকার দোকানটা আমিই বসিয়েছিলাম। ও তাই বলো। আমি তাই ভাবছি হঠাৎ কে রাতারাতি এখানে দোকান দিল। তা হঠাৎ ফুচকার দোকান দিতে গেলে কেন তুমি? আমার জন্য? আসলে না দিদিমণি, আমি তো এমনি কোনো কাজকর্ম করতাম না, হঠাৎ করে কাজ করবার একটা সুযোগ চলে এলো, তাই এই সুযোগটা হাতছাড়া করিনি। ভালোই করেছো। তা পরিকল্পনাটা কিন্তু আমিই দিয়েছিলাম, তার জন্য কিন্তু আমি বিনা পয়সায় ফুচকা পাবো তো? হ্যাঁ দিদিমণি, আপনি পরিকল্পনা না দিলে আমি এই দোকানটা খুলতেই পারতাম না, আপনাকে তো বিনা পয়সায় আমি ফুচকা খাওয়াবই। তোমার সঙ্গে কথা বলে বেশ ভালো লাগছে। চলো তোমার সঙ্গে কয়েকটা ফুচকা খেয়ে আসি, আর একটু বেড়ানো হয়ে যাবে তোমার সাথে। তবে তাই চলুন দিদিমণি। এই বুড়ি, এই তুই আমাকে না বলি তোর গাছের চাল কুমড়োগুলো কোথায় পাঠিয়ে দিয়েছিস? হ্যাঁ নগেন, তুই আবার আমার কাছে এসেছিস? তোর লজ্জা বলে কোনো জিনিস নেই? তোকে আমি বারবার বলি আমার বাড়ি আসবি না। তোকে না বলেছিলাম অবিনাশ বাবুকে না বলে তুই কোথাও কিছু বিক্রি করবি না? আমিও তো তোকে বলেছিলাম আমার যা ইচ্ছা আমি তাই করব, আমাকে কেউ আটকাতে পারবে না। তবে রে বুড়ি, তোর বড্ড বড় বড় কথা হয়েছে না, তোকে আজকে মেরে ফেলবো এখানে। আরে বুড়িমা, কি করছো গো তুমি? তোমার সাথে একটু দরকার ছিল, তাই জন্য এলাম। আয় গোপাল আয়, বল বাবা, কি দরকার ছিল? বলছি বুড়িমা, তোমার কাছ থেকে কিছু চাল কুমড়ো নেব। বেশ তো, পলাশকে চাল কুমড়ো দিয়েছো, পলাশ তো চাল কুমড়োর ফুচকা বিক্রি করে একদম একদিনে দারুণ বিক্রি শুরু করে দিয়েছে। হ্যাঁ চাল কুমড়োর ফুচকা, সেটা আবার কি? তোমাকে আর জানতে হবে না,
হ্যাঁ, জানো বুড়িমা, এই পলাশের জন্য আমার হোটেলে আবার বিক্রি বাটা শুরু হয়েছে। আমি জানতাম ছেলেটা কিছু না কিছু করে দেখাবে। আমার ভালো লাগছে ছেলেটার কথা শুনে। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, কই তুমি আমাকে তাড়াতাড়ি চাল কুমড়ো দিয়ে দাও, আমাদেরকে আবার গিয়ে হোটেল খুলতে হবে। ঠিক আছে, আমিও দেখছি কিভাবে তোমাদের ব্যবসা চলতে পারে। তোমাকে কি বলবো বাবা, ওই ছেলেটার সাথে আগে পরিচয় হলে আমি গ্রাম সম্পর্কে এতটা খারাপ কথা বলতাম না। না, আমার খুব ভালো লাগছে। পলাশের জন্য শেষকালে তোর মুখ থেকে অন্তত আমাদের গ্রাম সম্পর্কে ভালো কথা বের হলো। চাল কুমড়োর ফুচকাগুলো খেয়ে আমার তো মন ভরে গেল। বাবু, বাবু, এরকম করে কিন্তু চলতে পারে না বাবু। এরকম করে চললে হবে না, সব কিছুর একটা সীমা থাকা দরকার। কি হয়েছে কি? আপনার অনুমতি ছাড়া ওই পলাশ আর গোপাল চাল কুমড়োর ফুচকা আর চাল কুমড়োর তরকারি তৈরি করছে। খ্যাপামো হচ্ছে নাকি? যদি কেউ নিজে করে কমে খায় তাতে আমার আবার কি বলবার আছে? তাতেও আপনার অনুমতি নেওয়া তো প্রয়োজন। আপনার অনুমতি ছাড়া এসব কাজ করছে কিভাবে? সব সময় যে আমার অনুমতি নিতে হবে তার তো কোনো মানে নেই। যে যা করছে করতে দাও। তুমি এরকম হিংসা করছো কেন নগেন কাকা? গ্রামের কটা মানুষ ধীরে ধীরে গ্রামটাকে আবার ভালোভাবে গড়ে তুলতে শুরু করেছে, তুমি বাধা দিচ্ছ কেন? না না, আমি মানে আর কি মানে নগেন, তোকে বারণ করে দিচ্ছি, যে যেমন ব্যবসা করছে করতে দে। কারোর পেছনে যদি লাগতে যাবি তাহলে কিন্তু ভালো হবে না। পলাশ আমাকে সব বলেছে, কিন্তু আমি যদি মুখ খুলি খুব খারাপ হয়ে যাবে। কি বলেছে বলতো মা? ওসব কথা বাদ দাও, চলো আমরা একবার বাজার থেকে ঘুরে আসি। ভেড়া হয়ে গেলাম, ভেড়া হয়ে গেলাম, আর মানুষ রইলাম না রে বাবা।